জানি যে পৃথিবীতে যে নেচার আছে অর্থাৎ প্রকৃতি, সেই প্রকৃতির সঙ্গেই কিন্তু বিভিন্ন প্রকারের পদার্থ পুঞ্জ সঞ্চিত আছে, বিভিন্নভাবে আছে। মানুষ সেই পদার্থের ব্যবহার করে যে তাকে সম্পদে রূপান্তরিত করে, এবং মানুষের বিদ্যা, জ্ঞান, বুদ্ধি এর মাধ্যমে যে কোনো পদার্থ পৃথিবী থেকে সংগ্রহ করে তাকে সম্পদে রূপান্তরিত করে, যখন মানুষের সঙ্গে সম্পদের একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে, অর্থাৎ ব্যবহার, এবং সেই ব্যবহার করে তার মাধ্যম দিয়ে আরও বিভিন্ন প্রকারের উৎপাদন তৈরি করে। এর ফলে মানুষ এবং পদার্থের যে একটা ইন্টারাকশনস, তার ফলে যে প্রোডাক্ট তৈরি হয়, এবং প্রোডাক্ট তৈরি করার ফলে যে পরিবেশের মধ্যে একটা যে প্রভাব তৈরি হয়, সেই প্রভাবগুলো কিন্তু আমাদের পরিবেশের উপরে একটা ব্যাপক দৃষ্টান্ত স্থাপন করে। সেই প্রভাবগুলোর মাধ্যমে মানুষও প্রভাবিত হয়, পরিবেশ নিজে প্রভাবিত হয়, এবং পরিবেশ যদি প্রভাবিত হয় তাহলে আগামী দিনে আমাদের যাবতীয় উন্নয়ন এবং উন্নয়ন সম্পর্কিত যে স্থিতিশীলতা পরিবেশে, সেটা বিনষ্ট হয়। এবং এই কারণে আমাদের পরিশেষে বলতে হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ যে ডেভেলপমেন্টটা সাস্টেন করবে, চিরস্থায়ী হবে। প্রকৃত অর্থে কোনো ডেভেলপমেন্ট চিরস্থায়ী হয় না, এটা আমরা ভালোভাবে জানি। তো আমি আলোচনাটা এইভাবে শুরু করি যে মানুষ যা কিছুই ব্যবহার করে তার সমস্ত রকমের উপাদান এই পৃথিবীতে পাওয়া যায়, এবং যেভাবে সেটাকে ব্যবহার করে তার বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যম দিয়ে। আমি তার কতগুলো উদাহরণ দিই, তার মধ্যে কয়েকটি আমি তুলে নেব এবং সেগুলো আলোচনা করব। যেমন প্রথম হচ্ছে নেচার এবং রিসোর্স, অর্থাৎ প্রকৃতি এবং সম্পদ। তারপর বলা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় এখনো অব্যবহৃত ভূমি বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তারপর দ্বিতীয় যে বিষয়বস্তুটি, সেটা বলছে প্রোটেক্টেড ইকোসিস্টেমস অ্যান্ড ল্যান্ডস্কেপস, অর্থাৎ যে সমস্ত বাস্তুতন্ত্রগুলোকে এখন প্রোটেকশন করে রাখা হয়েছে, এবং বহু ভূমিরূপ ব্যবস্থা এখন পৃথিবীতে আছে, অর্থাৎ ল্যান্ডস্কেপ সিস্টেমস তার বিভিন্ন প্রকারের হয়, সেগুলোর বৈচিত্র্য, এবং সেইগুলোকে যখন মানুষ সম্পদ হিসেবে ব্যবহার করে তখন তার পরিণতি কী হয়। তারপর হচ্ছে রিক্রিয়েশন অ্যান্ড ট্যুরিজম, এটা আরেকটা মানুষের আরেক ধরনের ক্রিয়াকলাপ। প্রকৃতির বুকে সেই রিক্রিয়েশন করে, এবং তারপর ট্যুরিজম, অর্থাৎ যেটাকে ভ্রমণ শিল্প গড়ে তোলে, এবং সেখানেও দেখা যায় যে প্রকৃতির বিভিন্ন উপাদানকে সে সরাসরি ব্যবহার করে, ফলে পরিবেশের উপরে তারা একটা প্রভাব তৈরি হয়। তখন আমাদের ভাবতে হয় যে এই বলা হচ্ছে ওয়াটার, ভয়ানক একটি উপাদান যাকে মানুষ ব্যবহার করেছে অনেক আগে থেকে, আগামী দিনেও ব্যবহার করবে, এখনো করবে, এবং তার ফলে সেই উপাদানটা কিভাবে বিঘ্নিত হবে এবং পৃথিবীতে পরিবেশের কি বিপদ ঘনিয়ে আসে। তারপর হচ্ছে ফরেস্ট্রি, অর্থাৎ বনভূমি প্রকৃতির মধ্যে প্রথম থেকে ছিল, বনভূমির রূপান্তর ঘটানো হয়েছে, আবার বনজ সম্পদ মানুষ ব্যবহার করেছে, এবং নতুন করে সে বন আবার তৈরি করছে। ফলে যেমন দেখা যাবে যে তাকে তার এই প্রক্রিয়াগুলোর জন্য যে পরিবেশে যে বিপদ ঘনিয়ে এসছে তাকে চিরস্থায়ী করতে গেলে তখন তাকে কি ভাবতে হবে, কি পরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং সেটা কত চিরস্থায়ী হবে। তারপরে বলা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার, এটা ভয়ানক ইস্যু, কারণ খাদ্য এবং কৃষি এটা নিয়ে মানুষকে এই তারা আদিম সভ্যতা যখন সে ছাড়িয়েছে তারপর থেকে ভাবতে হয়েছে, আজ পর্যন্ত সে ভাবছে এবং আগামী দিনেও ভাববে, কিভাবে ভাববে। ফুড এবং এগ্রিকালচারের সঙ্গে তার সরাসরি সম্পর্ক থাকার জন্য পরিবেশের কি প্রভাব তৈরি হয়, এবং পরিবেশকে কতটা সংরক্ষণ করে ফুড এবং এগ্রিকালচার মানুষ চালিয়ে যাবে সেটা দেখা দরকার। তারপর হচ্ছে দ্য সি, সমুদ্র,
যেহেতু আমরা জানি যে পৃথিবীর প্রায় 3 ভাগ জল, অর্থাৎ প্রায় সমুদ্র ভাগ নিয়ে গঠিত, সুতরাং তার অবস্থা কি? সেই সমুদ্র প্রচুর উপাদান আছে, যে উপাদানকে মানুষ সম্পদ হিসেবে ব্যবহার করতে পারে, সম্পদে রূপান্তরিত করতে পারে সেই উপাদানগুলোকে। এবং সেটা যদি করতে যায়, আগামী দিনে তো তাই করতেই হবে মানুষকে, তখন পরিবেশের কি অবস্থা হবে এবং সেই পরিবেশ কি চিরস্থায়ী হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনা আনতে হবে। তারপরে হচ্ছে মিনারেলস, খনিজ। মানুষ তো একটা দীর্ঘ সময় ধরে খনিজের ব্যবহার করে আসছে এবং সেই খনিজ সম্পদকে ব্যবহার করার ফলে তার প্রকৃতি এবং পরিবেশ এই দুটো কিভাবে বিঘ্নিত হয়েছে, এবং আমরা কি আদৌ আর 2090 সালের পর থেকে কত পরিমাণ খনিজ সম্পদ আমাদের কাছে থাকবে, আর বহু সম্পদ আমরা হারিয়ে ফেলবো, সেগুলোও বোধহয় আমাদেরকে হিসেব করার সময় এসেছে। এবং এ পর্যন্ত পরিবেশকে আমরা কিভাবে প্রভাবিত করে তুলেছি এই খনিজ সম্পদ ব্যবহার করার জন্য। তারপরে বলা হচ্ছে যে ওয়েস্ট অ্যান্ড পলিউশন, এবং এটাও আমরা বর্তমানে ভীষণভাবে অনুভব করি যে কি কি ধরনের বর্জ্য পদার্থ কোথায় তাকে ফেলবো, সেটাকে ফেলার ফলে পৃথিবীতে পরিবেশ নির্মিত হয়, এবং সেই পরিবেশকে আমরা কতদিন বাঁচিয়ে রাখতে পারবো এই প্রবল দূষণের হাত থেকে। তারপর হচ্ছে এনার্জি, অর্থাৎ শক্তি সম্পদ। যত মানুষ বাড়বে তত শক্তি সম্পদের ব্যবহার বাড়বে। আমরা এটা খুব হারে হারে বুঝি যখন গরমকাল আসে, যখন আবার ইলেকট্রিক থাকে না। তার মানে সেই কত কোটি লোকের এনার্জি তৈরি করতে গেলে একটা দেশকে কত সম্পদ ব্যবহার করতে হবে এবং তাকে এনার্জিতে রূপান্তরিত করতে হবে। তখন সেক্ষেত্রেই তো আমরা পরিবেশকে কী করে বাঁচাবো এবং সেই পরিবেশ কীভাবে চিরস্থায়ী হয়, এই বিষয়গুলো বিষয় যে অনেকটা সময় নেবে। আমি খুব সংক্ষেপে প্রত্যেকটাকে ইয়ে করে যাই। তারপরে ফ্লাইট আউট প্রসেস, যেমন আমি এখানে একটা পয়েন্ট বলি, আনইউজড ল্যান্ডস অফ দ্য ওয়ার্ল্ড বলে একটা কথা আছে। পৃথিবীতে এই পর্যন্ত অব্যবহৃত ভূমিভাগ কোথায় আছে? পৃথিবীতে এখন আমি গতকাল রাত্রিবেলা পর্যন্ত বিভিন্ন বই ঘেটে দেখলাম যে পৃথিবীতে মাত্র 2টি জায়গাতে এখন আনইউজড ল্যান্ড আছে, মাত্র 2টো জায়গা। আমার খুব মনে হলো যে মানুষের পদার্পণ সেখানে ঘটেনি বলে, বা মানুষ সেখানে সরাসরি বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার সঙ্গে জড়িত হয়নি বলে ওই ল্যান্ডগুলি এখন টিকে আছে। যেই মুহূর্তে মানুষের দাপাদাপি বেড়ে যাবে, তখন সে সেখানকার সম্পদ ব্যবহার করবে, তখন কিন্তু তার পরিবেশ বিঘ্নিত হবে, তখন সেই আনইউজ ল্যান্ডগুলোকে বোধ হয় আর বাঁচিয়ে রাখা যাবে না। আনইউজ ল্যান্ড আছে, তাকে থাকতে দাও। যেই মুহূর্তে মানুষ সেখানে যাবে উন্নয়নের জন্য, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু মানুষের গ্রাসে রূপান্তরিত হবে। আমি দেখলাম 2টো জায়গা, একটা হচ্ছে উঁচু পাহাড় পর্বত এবং বরফে ঢাকা জায়গা, মানুষ যেতে পারে না, মানুষ সেখানে সহ্য করতে পারে না, যে পরিবেশের যে সমস্ত উপাদানগুলো আছে সেটা মানুষ সহ্য করতে পারে না। তাই সেখানে গিয়ে এখনো সে বসবাস করেনি, শিল্প স্থাপন করেনি, এখনো পর্যন্ত সে তার ক্রিয়াকলাপ পুরোদমে শুরু করেনি। আরেকটি ব্যাপার যেটা হচ্ছে, এখনো পর্যন্ত পৃথিবীতে বহু দ্বীপপুঞ্জ অর্থাৎ মূল ভূভাগ থেকে বিচ্ছিন্ন, মানুষ সেখানে অনেক ডিসঅ্যাডভান্টেজেস ফিল করে, অনেক অসুবিধা ফিল করে, তার জন্য তার উপরে খুব একটা বেশি দাপাদাপি তারা করেনি। করেছে যদিও, কিন্তু সেইভাবে করে। তার জন্য এখন এই 2টি পরিবেশ বাদ দিলে পৃথিবীতে আর ঘন কোনো পরিবেশ নেই যেখানে মানুষের হাত যায়নি বা মানুষের ক্রিয়াকলাপ সেখানে প্রসারিত হয়। তো সেইগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা দরকার। আমি যদি বলি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কীভাবে করবো, চিরস্থায়ী উন্নয়ন, সারা পৃথিবীর কথা যদি বিচার করে দেখি, আমাকে বাঁচিয়ে রাখতে হবে অন্তত একটি বর্তমান যুগে গ্লোবাল ওয়ার্মিংকে যদি লড়াই করতে হয় মানুষকে, একটি নির্দিষ্ট জায়গাতে মানুষকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। এখনও যেন সেখানে মানুষ প্রবেশ না করে, তা হচ্ছে আমাজন অববাহিকা এবং হচ্ছে ইন্দোনেশিয়া এবং আফ্রিকা কঙ্গো অববাহিকা, আর ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার কিছু জায়গা, যেখানে বৃষ্টি অরণ্যের বিস্তার। কারণ বৃষ্টি অরণ্যই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংকে সরাসরি রিডাকশন করে, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা হারকে কমিয়ে দিতে পারে সরাসরি বৃষ্টি অরণ্যের যে ঘনত্ব। এবং সেই বৃষ্টি অরণ্য যদি একটি ক্রান্তীয় বলয়ে থাকে তাহলে তার উপকারিতা, আর একটি যদি টেম্পারেট অঞ্চলে নাতিশীতোষ্ণ বলয়ে যদি বৃষ্টি অরণ্য থাকে
তার উপকারিতার মধ্যেও তফাৎ আছে। বিশেষত ক্রান্তীয় বলয়ে যদি বৃষ্টি অরণ্য থাকে তাকে কিন্তু একেবারে তার উপরে হস্তক্ষেপ করা উচিত নয়। আমি আন্দামানের উদাহরণ দেবো, স্লাইডে পরে রাখবো। আচ্ছা, তারপর যেদিকে বলা হচ্ছে যে পৃথিবীতে আমরা দ্বীপমালাগুলোকে একটু সংরক্ষণ করার চেষ্টা করব, কারণ দ্বীপগুলো আমাদের কাছে হবে এক একটা আদর্শ স্থান, যেটাকে দেখিয়ে আমরা পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েদের বলতে পারবো, দেখো এইরকমই ছিল তোমার ভূমিভাগ একসময়, তাকে আমরা বা তোমাদের পূর্বপুরুষরা নিঃশেষ করে দিয়েছে, এখন পড়ে আছে এই জিনিস যার মতো ছিল তোমার জায়গা অবস্থা। তবে সে সাস্টেনেবল ডেভেলপমেন্টের অর্থ বুঝবে যে তোমার জন্য তোমার পূর্বপুরুষরা কিছুই রেখে যেতে পারেনি। তাই আমরা যখন গর্বিতভাবে বলতে পারবো যে না, আমরাই শুধু সম্পদ ব্যবহার করছি না, আমরা বিশেষ বিশেষ সম্পদ বিশেষ বিশেষ ভাবে ব্যবহার করছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবছি যে তাদের জন্য কিছু রেখে যাচ্ছি, তখনই হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই চিন্তা, এই ভাবনা থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট তৈরি হয়। আমরা যখন কোনো রিক্রিয়েশন বা ট্যুরিজমের সঙ্গে জড়িত হয়ে পড়ি, বিশেষত পার্বত্য অঞ্চল এলাকায় এবং তারপর হচ্ছে উপকূল এলাকা, এই দুটি এলাকাকে আমরা বলি যে সারা পৃথিবীর ট্যুরিজমের হটস্পট। তো আমি উপকূলটাকে নিয়ে বেশি আলোচনা করবো, পর্বত নিয়ে রেখে দিলাম। জলপাইগুড়ি যদি কোনো আলোচনা হয় তখন কেউ যদি পর্বত নিয়ে আলোচনা হয়, আমি উপকূল নিয়ে বলি। আমরা সুন্দরবনকে বেছে নিই। এই কয়েকদিন আগে পর্যন্ত একটি বিখ্যাত প্রাইভেট কোম্পানি তার সহায়তায় আমাদের সুন্দরবন অঞ্চলকে একটি ট্যুরিজমের হটস্পট বানানোর চেষ্টা চলছিল। তো আমাদের যে পৃথিবীর যে পরিবেশ সংস্থা, তো সেই পরিবেশ সংস্থা থেকে একটি প্রবল চাপ তৈরি হয় যে না, সুন্দরবনকে নষ্ট করা যাবে না, যেই কারণে আমাজনকে নষ্ট করা যাবে না, সেই কারণে সুন্দরবনকে নষ্ট করা যাবে না। সুন্দরবন শুধু ভারতবর্ষের নয়, সুন্দরবন শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, সুন্দরবন সারা পৃথিবী। কারণ তোমার সুন্দরবন তোমার জায়গাতে আছে, কিন্তু তার প্রভাব পাচ্ছি আমি আমেরিকাতে বসে। সুন্দরবনকে বাঁচাতে হবে। কি পরিবেশের মধ্যে এই যে বিরাট সম্পর্ক, সেই সম্পর্কটাকে তোমাকে স্বাভাবিকভাবে বুঝে নিতে হবে। তো সেই কারণে সুন্দরবন অঞ্চলে কিন্তু ট্যুরিজম সেইভাবে করতে দেওয়া হয়নি। সুন্দরবনে যেই মুহূর্তে ট্যুরিজম হতো, তার নদী নালা, জলের পরিবেশ, উদ্ভিদের পরিবেশ, জীবজন্তুর পরিবেশ, বাসস্থান সমস্ত বিঘ্নিত হয়। তো এই কারণে আমরা বললাম যে না, ট্যুরিজম হবে না, এখানে হবে ইকো ট্যুরিজম। অর্থাৎ ইকো ট্যুরিজম একটা কনসেপ্ট যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টে আমি রিসোর্সটাকে রিসাইক্লিং করতে পারবো, মানে পুনর্বার করে ব্যবহার করতে পারবো, যে সম্পদকে পৌনঃপুনিকভাবে ব্যবহার করতে পারবো, অথচ আমার পরিবেশ নষ্ট হবে না, পরিবেশ বিঘ্নিত হবে না। আমি সেরকম সুন্দরবনের ক্ষেত্রে বলি যে আমরা করতে পারি যে আমরা লোকেদের এমনভাবে যে নৌকো বা জাহাজের মতো ছোট জিনিস আমরা বানাবো, ভাসমান অবস্থাতে মানুষ তার মধ্যে থাকবে, নদী নালার উপর দিয়ে যাবে, সুন্দরবনের বিস্তৃত এলাকাটাকে ঘুরিয়ে নিয়ে আসা হবে নদী পথে, এবং তাকে যেই জায়গা থেকে সে শুরু করেছিল সেই জায়গাতে তাকে পৌঁছে দেওয়া হবে। সে কি দেখবে? সে নেচারকে এনজয় করবে, প্রকৃতিকে এনজয় করবে এবং গাছপালাকে চিনবে, তার পশু পাখি এদেরকে সে চিনবে, জানবে, কিন্তু তাকে হস্তক্ষেপ করবে না, তাকে ব্যবহার করবে না, কোনোভাবে সে ব্যবহার করতে পারছে না, এবং তাকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। সে তার ছবি দিতে পারে বড়জোর, কিন্তু একেবারে সে নিচে নামতে পারবে না, তাকে শুধু চোখে দেখবে, উপভোগ করবে এবং সে ফিল করবে, অনুভব করবে। এইভাবে কিন্তু তাকে বলে ইকো ট্যুরিজম। এবং তাতে আমাদের ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষিত হবে। ফলিতে কি হবে? মানুষ তার ফাংশন, তার যে ক্রিয়াকলাপ, কার্যকলাপ সেটা বুঝতে পারবে, এবং বুঝতে পারার ফলে দেখা যাবে সে আজীবন সেটাকে বাঁচিয়ে রাখবে। এবং ম্যানগ্রোভের উপর নির্ভরশীল যে জনগোষ্ঠী, যারা এতকাল ম্যানগ্রোভের উপরে নির্ভর করে বেঁচে আছে, একটি ছোট্ট তথ্য দিয়ে বলি, বাংলাদেশে যত নৌকো এবং জাহাজ সুন্দরবনে প্রতিদিন প্রবেশ করে, তাতে নৌকো প্রতি, জাহাজ প্রতি কত লোক আছে তার একটা হিসেব করে দেখা যাচ্ছে
প্রত্যেক দিন বাংলাদেশ থেকে, শুধুমাত্র আমি পশ্চিমবাংলা পরে আসছি, 1,20,000 লোক সুন্দরবনে প্রবেশ করে প্রতিদিন। কি জন্য? সম্পদের ব্যবহারের জন্য। 1,20,000 লোক প্রত্যেক দিন। বলছে, সেই তথ্যটাতে লাস্টে লেখা আছে, এটা ইউনেস্কো পাবলিকেশন, আমি কোনো ইন্ডিয়ান পাবলিকেশনের কথা বলছি, বিভিন্ন বিদেশি সংস্থা দিয়ে এটা করা, এবং আমাদের দেশীয় যে সমস্ত শিক্ষাবিদরা আছে তারাও এর মধ্যে যুক্ত। তাতে ওরা বলছে যে এটা এপ্রিল মাসে প্রায় ডবল হয়ে, অর্থাৎ 2,40,000 লোক প্রতিদিন সুন্দরবন এলাকাতে শুধু সম্পদ সংগ্রহের জন্য। এবার পশ্চিমবঙ্গটার হিসাবও আমি করে দিই। তাতে হিসেব করে দেখা গেছে যে এখানেও কিন্তু পিক সিজনে প্রায় 1,80,000 লোক সুন্দরবনে গভীর অরণ্যে ঢুকে যাচ্ছে বা অরণ্য সংলগ্ন এলাকাতে ঢুকে যাচ্ছে তার কার্যকলাপ সে চালাবার জন্য। এখন কেন? কারণ সুন্দরবন হচ্ছে তাদের লাইফ লাইন, তাকে সাপোর্ট করে। এখন আমাদের কোনো দেশজ কোনো সরকার বা আন্তর্জাতিক কোনো সংস্থা এদেরকে সুন্দরবনে যাওয়া বন্ধ করতে পারবে কি? পারবে না। মানে এত জনের দায়িত্ব কে? এত জনের দায়িত্ব মানে তারা এতটাই দরিদ্র শ্রেণী। দারিদ্রতাই হচ্ছে আমাদের পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করার সবচেয়ে বড় বাধা। তাদেরকে আমি রুখে দিলাম, কিন্তু সুন্দরবনকে আমি বাঁচাতে পারবো না, কারণ এতগুলো লোকের যে খাদ্য সেটা আমি কি করে দিতে পারবো না। কোনো সরকার এটা করতে পারে না। সুতরাং আমাদের ছেড়ে দিতে হবে। সুতরাং আমরা ধরে নিচ্ছি সুন্দরবন কিন্তু প্রভাবিত হবে, তার সম্পদ এইভাবে সংগৃহীত হবে। আমাদের এই জায়গায় দাঁড়িয়ে ভাবতে হবে, তাহলে সেটাকে চিরস্থায়ী করবো কি করে? একটা অন্য হিসেব থেকে দেখা যাচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য মোট করিডোর এরিয়া হচ্ছে 25 বর্গ কিলোমিটার। সুন্দরবন এলাকা একটি রয়্যাল বেঙ্গল টাইগার 25 বর্গ কিলোমিটার এলাকাতে সে দাপাদাপি করে খাদ্য সংগ্রহের জন্য। সেখানে দ্বিতীয় কোনো বাঘ থাকতে পারবে না। আমি তাহলে সুন্দরবনের সামগ্রিক যা এলাকা তাকে 25 বর্গ কিলোমিটার দিয়ে ভাগ করে দিলাম। তাতে আমার হিসেব দাঁড়াচ্ছে সারা সুন্দরবন আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবাংলা মিলিয়ে আমার থাকা দরকার 450টি বাঘ, কিন্তু গণনা থেকে দেখা যাচ্ছে 285। আবার কখনো কখনো বলা হয় 315। তার মানে কি? এই যে দুটো তথ্যের মধ্যে যে একটা বিরাট সংঘাত, অর্থাৎ কোনো কোনো সময় এতটা আর কোনো কোনো সময় বলা হচ্ছে না এতটা, এটাই প্রমাণ করে যে মানুষ এখনই তার মধ্যে প্রবেশ করে সম্পদের অতিরিক্ত ব্যবহার করে তাকে বিঘ্নিত ঘটিয়েছে, যার জন্য কিছু বাঘ খুঁজে পাই না, আবার কোনো কোনো সময় দেখা যায় কিছু বাঘ আছে। এবং পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আজকে যদি সমুদ্র পৃষ্ঠতল বাড়ে, পুরো বাংলাদেশে 2.5 মিটার সমুদ্র জল যদি যায়, তাহলে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব থাকবে না, সুন্দরবনে বাতাবরণও বিনষ্ট হয়ে যাবে। তাহলে একদিকে প্রকৃতির রোষ, আরেকদিকে মানুষের ক্রিয়াকলাপ। ইংরেজিতে এটাকে বলা হয় দ্য কলিশন অফ টু ফোর্সেস। দুটো পথের মধ্যে একটা জায়গায় সংঘর্ষবাদ। একদিকে প্রকৃতির রোষ, একটা ফোর্স, দ্য ফোর্স অফ দ্য নেচার, মানে তারা ন্যাচারাল ওয়েতে কতগুলো ফোর্স জেনারেট করবে, আবার মানুষের ক্রিয়াকলাপ কতগুলো ফোর্স তৈরি করবে। আলটিমেটলি একটা জায়গায় একটা কলিশন হবে, তখন হবে ক্র্যাশ। এই ক্র্যাশিং স্টেজটার দিকে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি এগিয়ে চলেছি। আমরা আমাদের এই চলার পথ এবং এগিয়ে যাওয়াটাকে যতক্ষণ পর্যন্ত তাকে হ্যামারিং করে না বোঝানো হয় যে ভাই তোমরা ভুল করছো, এই সচেতনতাকে আনতে হবে আমাদের একটা বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন ভাবে। তো আমরা যেমন ইকো ট্যুরিজম করে ট্যুরিজমকে আমরা খানিকটা আগামী প্রজন্মের জন্য সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে পারি, বা নেচার প্রোটেকশন করে ফরেস্টের যে অ্যাক্ট, বনভূমির যে বিভিন্ন রকমের অ্যাক্ট আছে, সুন্দরবনকে বলা হচ্ছে একটা কোর এরিয়া, তারপর হচ্ছে মার্জিনাল এরিয়া, তারপর হচ্ছে হ্যাবিট্যাট এরিয়া। এই যে তিনটে ইউনিটে যে সুন্দরবনকে ভাগ করা হয়েছে, যে হ্যাবিট্যাট এরিয়াগুলোতে মানুষ থাকবে, মার্জিনাল এরিয়াগুলোতে মানুষ ঢুকে তার কিছুটা সম্পদ ব্যবহার করবে, কিছুটা রাখবে, আর কোর এরিয়াতে সে কখনো ঢুকতে পারবে। আমাদের যে স্যাটেলাইট চিত্র আছে
স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে যে খুব হাই রেজলিউশন ফটোগ্রাফ এখন যে উইকিম্যাপিয়া বলে একটা ওয়েবসাইট আছে তার মাধ্যম দিয়ে দেখা যায়।